অপরাধের মামলায় গোলাম আজমের রায় সোমবার। জামায়াতের হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর, আগুন। কোটা বাদ দিয়ে 34তম বিসিএস এর পুনর্মূল্যায়িত ফল প্রকাশ, কোটা পদ্ধতির বিরুদ্ধে হাইকোর্টের রিট। হেফাজতের আমির মাওলানা শফিকে নিয়ে উত্তপ্ত সংসদ, সরকার ও বিরোধী সাংসদদের বাহাস। আসসালামু আলাইকুম, আমি নুসরাত উর্মি। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। 3 মাস অপেক্ষমান থাকার পর অবশেষে সোমবার ঘোষণা করা হচ্ছে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই দিন নির্ধারণ করেন। রায় সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের, তবে অভিযোগের সাথে গোলাম আজমের সম্পৃক্ততা নেই উল্লেখ করে রায় তিনি খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছে আসামি পক্ষ। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। 2010 সালের 1 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শুরু হয় গোলাম আজমের বিরুদ্ধে। 360 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয় 61টি ঘটনা। এর মধ্যে 6টি ষড়যন্ত্র, 3টি পরিকল্পনা, 28টি উস্কানি, 22টিতে সহযোগিতা এবং 1টি ঘটনায় আনা হয় হত্যা ও নির্যাতনের অভিযোগ। গোলাম আজমের অভিযোগ গঠন হয় গেল বছরের 13ই মে। সাক্ষ্য গ্রহণ চলে একই বছরের 1 জুলাই থেকে এবছরের 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরে দুই পক্ষের সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। সব রকম জল্পনা কল্পনা শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হলো। গোলাম আজমের মামলার রায় আগামীকালকে ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল সেই মর্মে আজকে আদেশ প্রদান করেছে। বলেছে যে ইতিমধ্যেই আমরা রায় প্রস্তুত করেছি, আগামীকালকে এটা রায়টা আমরা ঘোষণা করব। প্রসিকিউশন প্রত্যাশা করতেছে যে তার বিরুদ্ধে যেহেতু প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তির মামলার সন্দর্ভে প্রমাণ করতে সক্ষম হয়েছে, আমরা প্রত্যাশা করতেছি যে মাননীয় ট্রাইব্যুনাল সেই প্রত্যাশা পূরণ করবেন এবং গোলাম আজমকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করবে। তদন্ত কর্মকর্তা সহ গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 17 জন। আর গোলাম আজমের পক্ষে একমাত্র সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। সব অভিযোগ মিথ্যা দাবি করে গোলাম আজমের নিঃশর্ত মুক্তির আশা আসামি পক্ষের। আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে তার বিরুদ্ধে অপরাধগুলো মোটেই প্রমাণিত হয়নি। প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অপরাধ প্রমাণ করতে, এবং আমরা আশা করছি আগামীকালকে তিনি সম্পূর্ণ নির্দোষ খালাস পাবেন। তবে গোলাম আজম অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও শারীরিক অবস্থা অনুযায়ী রায় ঘোষণার সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করতে সমন জারি করা হয়েছে। দীর্ঘ 9 মাস ধরে চলা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীনতা বিরোধী হিসেবে যে নামটি বেশি উঠে এসেছে সে নাম গোলাম আজম। প্রায় 1 বছর ধরে চলা মামলার কার্যক্রম পরিচালনা শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। আর রায়কে ঘিরে জনমনে ছিল নানা রকম আশঙ্কা। সোমবার সে রায় ঘোষণা হতে যাচ্ছে। এই রায়ে প্রসিকিউশনের আশা সর্বোচ্চ শাস্তি, কিন্তু গোলাম আজমের ভাগ্যে কি জোটে তা দেখার জন্য অপেক্ষা আরো কিছুটা সময়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রায় ঘোষণার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির। এ সময় এক জামায়াত নেতা মারা গেছেন। হরতাল সফল করতে রোববার দুপুরের পর থেকেই রাজধানীর পল্টনে মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। মিছিল শেষে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হরতাল সফল করতে মগবাজারেও মিছিল বের করে জামায়াত শিবির। মিছিল শেষে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও রাস্তায় আগুন দেয় হরতাল সমর্থকেরা। বাড্ডায় হরতালের সমর্থনে মিছিল থেকে রাস্তায় আগুন ও বেশ কটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে মহাখালীতে মিছিলের সময় পুলিশের ধাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির আবুল আলা ইকবালের মৃত্যু হয়েছে। জামায়াতের দাবি, মিছিলের পরে তাকে ধরা হলে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে হরতাল সমর্থনে ফেনী, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। রোববার বিকেলে হরতালের সমর্থনে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। শহীদুল্লাহ কায়সার সড়কে শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুগ্ম জেলা জজ এম মোর্শেদ খান সহ 15 জন আহত হয়েছেন। যশোর সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। রংপুর কারমাইকেল কলেজ চত্বরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে হরতাল সমর্থকেরা। চট্টগ্রামের বিআরটিসি মোড় এলাকায় শিবির কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ ঘটনায় বিআরটিসি এলাকায় আধ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। শেষ পর্যন্ত 34তম বিসিএস পরীক্ষার পুনর্বিবেচিত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে 46,250 জন। এদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা ছাড়াও দেশব্যাপী ছাত্র ধর্মঘটে অচল ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর কোটা সংস্কারের দাবিতেও ছিল ছাত্র সংগঠনগুলোর মিছিল সমাবেশ। এদিকে কোটা পদ্ধতির বিরুদ্ধে করা রিট আবেদনের শুনানি হবে কাল। দেখুন মিরাজ মিজু রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মিছিল সমাবেশে মুখর। সমাবেশ থেকে দাবি ওঠে কোটা সংস্কারের। সংখ্যক পদ যাদের কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়ার কথা ছিল সেই গত বিসিএসও সেই নিয়োগগুলো পায়নি। কোটা বাতিলের দাবিতে ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল কার্যত অচল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিভাগেই ক্লাস হয়নি। কিছু আমাদের ক্লাস হয়নি। আমরা সমাজবিজ্ঞান বিভাগের আজকে আমাদের কোনো ক্লাস হয় না, এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছি। ক্লাস হয়েছে আজকে, আমাদের ধর্মঘটের জন্য কোনো সমস্যা হয়নি। ক্যাম্পাসে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানায় ছাত্র সংগঠনটি। অবশ্যই কোটা পদ্ধতির সংস্কার করা হবে এবং সেই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে রয়েছে। এমন একটি জনপ্রিয় ইস্যুকে কাজে লাগিয়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চেয়েছিল। এদিকে পুনর্বিবেচনার পর 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগের পদ্ধতিতেই প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট আমরা রিভিউ করেছি, রিভাইজ রেজাল্ট আজকে আমরা দিয়েছি। কোনো পদ্ধতি না, বললাম তো আগে যেভাবে করা হতো সেটাই করা হয়েছে। সিলেক্ট হয়েছে, সেই সংখ্যাটা হয়েছে 46,250। তবে কোটা পদ্ধতির বিরুদ্ধে করা রিটের শুনানি রোববার হয়নি। আর্টিকেল 29 অব দি কনস্টিটিউশন এখানে বলা আছে সকল নাগরিককে সমান সুযোগ দিতে হয়, কিন্তু 56% কোটা এটা একটি আনরিজনেবল। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির নারীর প্রতি অবমাননাকর বক্তব্য নিয়ে সাংসদদের আলোচনা উত্তপ্ত ছিল সংসদ অধিবেশন। আহমেদ শফির বক্তব্য জঘন্য, কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সরকার দলীয় নারী সাংসদরা। তবে বিরোধী দলীয় সংসদ সদস্য আসিফ আশরাফি বলেন, আহমেদ শফিকে বিতর্কিত করতে মিডিয়া কিউর মাধ্যমে বিকৃত বক্তব্য প্রচার করে ষড়যন্ত্রের চেষ্টা করছে সরকার। 5 সিটি কর্পোরেশনের জনগণের রায় নিয়ে প্রশ্ন তোলায় প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন মওদুদ আহমদ। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। টানা 11 দিন বিরতির পর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সকালে শুরু হয় সংসদ অধিবেশন। অধিবেশনের শুরুতেই হেফাজতের আমির আল্লামা আহমেদ শফির নারী বিষয়ক বক্তব্যের জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেবি মওদুদ বিষয়টি উপস্থাপন করলে সরকারি সংসদ সদস্যরা মাওলানা শফির বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ বিষয়ে সব নারী সংসদ সদস্যকে এক থাকার আহ্বান জানান। আমরা অন্তত একটা পয়েন্টে মেয়েদের এই যে অপমান, নারী হয়ে জন্ম নিলে তার প্রতি যে কোনো স্পর্শন যখনই ইচ্ছা মতো দিয়ে দেওয়া, এইখান থেকে আমরা নিজেদের বিযুক্ত করি, আমরা এইখান থেকে নিজেদের সরায় নিই। আহমেদ শফিকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের নারী সমাজ আহমেদ শফিকে ক্ষমা করবে না। এবং আহমেদ শফিকে যারা প্রশ্রয় দিচ্ছে, যারা লালন পালন করছে, আহমেদ শফিকে যারা অর্থ দিয়ে যাদেরকে লালন পালন করছে, তাদেরও বিচার হবে। তিনি যখন নারীর পেটুলের সঙ্গে তুলনা করেন, তখন
সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া বলেন, আহমেদ শফির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এই সরকার একটি ষড়যন্ত্রমূলক ভাবে আল্লামা শফি সাহেবের মতো একজন আলেম ব্যক্তিকে বিতর্কিত করার জন্য তাদের মনোনীত মিডিয়ার মাধ্যমে বিকৃতভাবে তার উদ্ধৃতি, তার উক্তি প্রকাশিত করে এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একটি বক্তৃতা দেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে মাননীয় স্পিকার। সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য এম কে আনোয়ার ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় কমানোর সমালোচনা করেন। বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মওদুদ আহমেদ। যদি আমাদেরকে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে হয় জনগণের নির্বাচিত প্রতিনিধি হলো দুর্নীতিবাজ এবং তারা হলো সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, আমি আশা করব তারা এই বক্তব্য প্রত্যাহার করবেন, তারা জাতির কাছে ক্ষমা চাইবেন এবং এই সংসদেও ক্ষমা চাইবেন যে এই ধরনের বক্তব্য ইট ইজ এন আসপারশন অন দ্য পিপল অফ বাংলাদেশ এজ এ হোল। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিরোধিতার মুখে সংসদে ব্যাংক কোম্পানি সংশোধনী বিল 2013, সড়ক রক্ষণাবেক্ষণ বিল 2013 এবং নদী রক্ষা কমিশন বিল 2013 পাশ হয়। এর আগে বাংলা একাডেমি বিল 2013 যাচাই বাছাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন।